আচ্ছা, আমি আপনাদের সাথে লাস্ট ক্লাসে কথা বলছিলাম হচ্ছে স্ট্রিং মেথডস নিয়ে। আই হোপ সেটার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। আর ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে স্ট্রিং মেথডসে, বাট সেখানে সার্চ, ইন্ডেক্স অফ বা এরকম বেশ কিছু মেথডস আর কি দেওয়া নেই সেখানে, যার কারণে একটু প্রবলেম হইতে পারে। তো আমার মনে হয়েছে যে ওই ভিডিওটা সরাই আমি নতুন একটা ভিডিও দেবো, যেখানে আসলে সব স্ট্রিং মেথডসগুলো থাকবে, রেগুলার এক্সপ্রেশনের যে সামান্য একটু কথা বলছিলাম রেগুলার এক্সপ্রেশন নিয়ে সেটাও থাকবে। তো সেটা মিস হয়ে গেছে, সেটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। আই হোপ আমি সময় পেলে সেটা রেকর্ডিং করে দিব, দেখি আজকে বা কালকে পারি কিনা। আজকে আমরা কথা বলবো হচ্ছে কল ব্যাক ফাংশন নিয়ে। আমি অলরেডি আপনাদের ফাংশন নিয়ে কথা বলছি, ফাংশন নিয়ে একটা লেকচারও দিচ্ছি, সেটা মাহবুব ভাই ভিডিও করে পাঠাইছিল আপনাদের। আমি জানি না আপনারা সেটা দেখছেন কিনা, বাট সবাই দেখবেন। ফাংশন, ফাংশনের প্যারামিটার, ফাংশন কীভাবে কল করতে হয়, অ্যারো ফাংশন কী জিনিস, ঠিক আছে, ফাংশনের আর্গুমেন্ট কি, ঠিক আছে, এরকম আপনারা প্র্যাকটিস করবেন, বিভিন্ন ফাংশন লিখে লিখে প্র্যাকটিস করবেন। ওকে, তো আজকে একটু কথা বলবো কল ব্যাক ফাংশন নিয়ে। কল ব্যাক ফাংশন এটা গুরুত্বপূর্ণ। এই কল ব্যাক ফাংশন আপনার জানতেই হবে। জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে কল ব্যাক ফাংশনের ধারণা খুব ক্লিয়ার থাকতে হবে, এবং আই হোপ আজকের ক্লাসে আপনারা মানে কল ব্যাক ফাংশনের ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। না যারা জানেন না তারা তো বুঝে ফেলবেন আশা করি। তো এখানে আমরা একটা ফোল্ডার বানাই, কল ব্যাক ফাংশন। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো ক্লিয়ার, তাই না? জি ভাই, হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন এখানে এই শুধু সিম্পল টপিকটা নিয়ে যেহেতু অনেক সময় নষ্ট হয়ে গেছে অনেক সেট আপ করতে গিয়ে, এই টপিকটা ক্লিয়ার করে আমরা আমাদের ক্লাস শেষ করব। এটা আশা করি যে আপনাদের সময় বেশি লাগবে না এই টপিকটা ক্লিয়ার হতে। তো আমি এখানে ইন্ডেক্স ডট জেএস বলে একটা ফাইল বানালাম। আচ্ছা, কোড কি বোঝা যাচ্ছে? এখন বুঝতে পারছেন না কোডের লেখা? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, না মানে কোড লেখা যদি বোঝানো যায় তাহলে সমস্যা হয় অনেক ক্ষেত্রে। তো কোড বোঝা যাইতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট একটা লাইন লিখলাম। আর কীভাবে রান করতে হয়, অনেকগুলো ওয়েতে রান করা যায় আপনারা জানেন। এখান থেকে রান করা যায়, কোকাজেস দিয়ে রান করা যায়, ঠিক আছে, এখানে নোড ডট লিখে রান করা যায়, এখান থেকে রান করতে পারেন নোড ইন্ডেক্স, এভাবে রান করতে পারেন। এখান থেকে আপনাদের যদি অ্যাপ কোড রানার থাকে কোড রানার দিয়ে রান করতে পারেন। আপনাদের যদি কোকাজেস ইনস্টল থাকে সেটা দিয়ে রান করতে পারেন। অনেকভাবে রান করা যায়, এটা তো জানেনই। আর কল ব্যাক ফাংশন, তার আগে আমাদেরকে ফাংশন একটু দেখতে হবে। দেখেন আমরা ফাংশন দেখছিলাম কি, ফাংশন কিওয়ার্ড থাকবে, তারপর ফাংশনের নাম থাকবে। সো ধরেন মাই ফাংশন, ফাংশনের নাম হচ্ছে মাই ফাংশন, আর লিখতে হয় এইভাবে মাই ফাংশন। তারপর এই অংশটাকে বলা হয় ফাংশনের বডি ব্লক। যদি আমরা নর্মাল ES5 এর যে ফাংশন বা নর্মাল মানে জেনারেল যেভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয় সেই ওয়েতে যদি ডিক্লেয়ার করি তাহলে ফাংশন এরকম। আর আর অ্যারো ফাংশন তো আমি আপনাদেরকে বলছি, অনেক বোঝাই বলছি যে অ্যারো ফাংশন কী জিনিস, বাট অ্যারো ফাংশন না, আমরা আসলে ফাংশন এবং কলব্যাক ফাংশন নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো এইভাবে আসলে ফাংশন ডিক্লেয়ার করি। আর এখানে থাকে প্যারামিটার P1 P2, আপনি নাও দিতে পারেন, যদি প্যারামিটার না থাকে দেওয়ার দরকার নাই, বাট যদি প্যারামিটার থাকে তাহলে তো দিতে হবে, তাই না? প্যারামিটার মানে ওই ফাংশনের ভেতরে কিছু ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি, যে এই ভেরিয়েবলগুলোর রেফারেন্সে আমি ডাটা ইনপুট করবো। হ্যাঁ, P1 এর জন্য একটা ডেটা দিব, P2 এর জন্য একটা ডেটা দিব। তার মানে P1 একটা ভেরিয়েবল, P2 একটা ভেরিয়েবল, সেগুলোকে বলা হয় প্যারামিটার। ফাংশনের জন্য ওই ফাংশনের জন্য আসলে এই ভেরিয়েবলগুলো, অন্য জায়গায় এটা কাজ করবে না। তো এই ফাংশনের ভিতরে আসলে এই ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করতে হয়। এখানে হচ্ছে ফাংশন বডি, এটাকে বলা হয় বডি ব্লক। বডি ব্লক, ব্লক মানে কি জিনিস? ব্লক মানে এই যে ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দেই না, আরও অনেক জায়গায় ঘিরি, কিন্তু আমরা ইফ দিয়ে এখানে কন্ডিশন দেই, এখানে কন্ডিশন দেই, কন্ডিশন দিয়ে এরকম ব্লক করে দেই। আবার অনেক সময় একটা লাইন থাকলে ব্লক দেওয়ার দরকার হয় না। তারপরে এটা হচ্ছে ইফ ব্লক। হ্যাঁ, ইফ ব্লক মানে ব্লক মানে হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়া। ফর, এরকম ফর দেই না আমরা,
এরকম কিন্তু আমরা দিছিলাম। সো একটা লাইন থাকলে আমার দেওয়ার দরকার নেই কোনো কিছু, একটা লাইন থাকলে ব্লক দেওয়ার দরকার নেই, সিঙ্গেল লাইন বলা হয় যেটাকে, ঠিক আছে। আর যদি আপনি মাল্টিপল লাইনস থাকে আপনার, তাহলে এখানে এই দিতে হবে, এটা হচ্ছে ফর লুপ ব্লক বা লুপ ব্লক। হ্যাঁ, তো ব্লক মানে হচ্ছে এরকম এই এরিয়াটা, এটা একটু আপনাদের ক্লিয়ার করে দিলাম। রাইট, আর আমরা জানি ফাংশনে আপনার যদি মন চাই তাহলে আপনি রিটার্ন করতে পারেন। রিটার্ন করা মানে ওই ফাংশনটা কল করার পরে ওই ভ্যালুটা আপনি রিটার্ন পাবেন। হ্যাঁ, এখান থেকে যেটা রিটার্ন করবেন, হ্যালো রিটার্ন করতে পারেন, কোনো ভ্যালু রিটার্ন করতে পারেন, কোনো যোগফল রিটার্ন করতে পারেন, বা সামথিং, যে কোনো কিছু আপনি রিটার্ন করতে পারেন। হ্যাঁ, ধরেন একটা অ্যারে থেকে ফার্স্ট এলিমেন্টটা রিটার্ন করতে পারেন, একটা অ্যারে থেকে ফাইন্ড করে রিটার্ন করতে পারেন, এরকম অনেক কিছু করতে পারেন আপনি। তো এইভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করা দেখছি। রাইট, তো আমি একটা ফাংশন লিখে ফেলি, ফাংশন অ্যাড। এটা তো আপনারা অনেকবার দেখছেন, এই ফাংশন আমি বানাইছি, এ বি। তো রিটার্ন এ প্লাস বি, আপনি রিটার্ন দিতে পারেন অথবা এখানে কনসোল করতে পারেন। রিটার্ন দিলে কি হবে না হবে সেটা আরেকবার আপনাদেরকে একটু দেখাই। এ প্লাস বি, এটা হচ্ছে কনসোল। আমরা কি করি, এখান থেকে এই ফাংশনটাকে, যেহেতু অ্যাড ফাংশন, এখান থেকে কল করি। এটা কিন্তু ফাংশন কল করা বা ইনভোক করা, ঠিক আছে। 1, 2 মানে 1 আর 2 কী হবে, এই 1 চলে যাবে এতে আর 2 চলে যাবে বি এর ভ্যালু আকারে। এই ফাংশনটা যখন কল হবে তখন এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, যখন এখান থেকে কল হবে এই কলটা হবে। তারপরে এই এর মান 2 আর এই এর মান 1 এবং বি এর মান 2, এটা যোগ হয়ে আমাকে যোগফলটা দেখাবে, ফাংশনটা কল হইলে। হ্যাঁ, 3 দেখাচ্ছে। আমি চাইলে আরেকটা কল করতে পারি, আরও একটা কল করতে পারি, 5 আর 10, ঠিক আছে। তাহলে ফাংশন প্রথমবার কল হলে প্রথমবার ফাংশন অনুযায়ী ওই ফাংশনটা আমি মানে বারবার রিপিট করে করে কল করতে পারবো। হ্যাঁ, এই ফাংশনের সুবিধা হচ্ছে আপনি সেটা রিউজ করতে পারেন। ফাংশন মানে সেটা রিউজ করা যায়। ওকে, তাহলে এটা তো খুব সিম্পল জিনিস। এখন দেখেন খুব ভালো করে, এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। আমি এখানে কি পাঠাচ্ছি, এই এর ভ্যালু আকারে পাঠাচ্ছি কি 1 কে না, তো 1 কে একটা নাম্বার। বি এর ভ্যালু আকারে পাঠাচ্ছি কি 2 একটা নাম্বার। আর এখানে সব কিছু নাম্বার নিয়ে কাজ করছি, তাই না, নাম্বার নিয়ে কাজ করছি না। আমার যদি মন চায়, আমি নাম্বার না দিয়ে যদি আমার নাম দেই এই আব্দুল, হ্যাঁ আব্দুল, আর 2 নাম্বারে দেবো রহমান, ঠিক আছে। তাহলে কি হয় দেখেন, আমার মন চাইছে এই যে আব্দুর রহমান আসছে, তাই না। তো আমার মনে হয়েছে যে মানে ব্যাপারটা আরো ভালো হওয়া দরকার, আরো সুন্দর হওয়া দরকার। তো আমি এখানে কি করলাম, একটা স্পেস যোগ করে দিলাম, একটা স্পেস যোগ করে দিয়ে আবার যোগ করে দিলাম, মানে 3টা স্ট্রিং যোগ করলাম। এটা আমি দেখতে পাচ্ছি এটা স্ট্রিং, আরেকটা স্ট্রিং দিলাম স্পেস, যেহেতু স্পেস থাকছে না নামে। আর এই হচ্ছে এই মানে সেকেন্ড মানে লাস্ট নেমটা আর কি। 3টা, প্রথম একটা স্ট্রিং, এটার ভ্যালু একটা স্ট্রিং যোগ করলাম, আরেকটা স্ট্রিং এর সাথে তার সাথে যোগ করলাম, মানে 3টা নাম্বার যোগ করা বা 3টা স্ট্রিং যোগ করা, সোজা কথা 3টা জিনিস যোগ করলাম, ঠিক আছে। তাহলে 2টা প্লাস দিয়ে দিয়ে যোগ করলাম। আমি সেভ করে নাই যার জন্য আউটপুট ঠিক আসছে না, দেখতে পাচ্ছেন মাঝখানে এবার স্পেস চলে আসছে, তাই না। তো এটা তো কনসোল লক করা, আপনি চাইলে রিটার্নও করতে পারেন। হ্যাঁ, আমি যদি এরকম কনসোল লক করবো না, তাহলে আমি রিটার্ন করবো। হ্যাঁ, রিটার্ন করবো। তো রিটার্ন করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি আউটপুট দেখতে পাবেন না, কেননা এই ফাংশনটা কল হওয়ার পরে এই ফাংশন আউটপুট আকারে দিবে, এই ফাংশনটা আমাকে রিটার্ন দিবে, যেটা রিটার্ন করবো আমি, এটা রিটার্ন করছে, এটা রিটার্ন আসবে। তাহলে এই তখন এইটাকে কনসোল করতে হবে, বা এটা কোনো ভেরিয়েবলের ভেতরে নিয়ে কনসোল করতে হবে, সোজা কথা এইটার রিটার্ন ভ্যালুটাকে কনসোল করতে হবে। তাই এটা যে ভ্যালুটা রিটার্ন করে সেটা কনসোল করতে হবে এখান থেকে কনসোল ডট লগ। এইভাবে আমরা রিটার্ন করতে পারি। তো এখন তো দেখতে পেলাম যে আমরা মানে ব্যাপারটা আপনারা বুঝলেন যে আমি নাম্বার দিয়ে কল করছি, ও কাজ হচ্ছে, আমি স্ট্রিং দিয়ে কল করছি, কাজ হচ্ছে, খুব ভালো কথা। আমি যদি এখন বুলিয়ান ডেটা দেই, এখানে মানে আমি বিভিন্ন ডেটা দিয়ে দিয়ে টেস্ট করতেছি। হ্যাঁ, এখানে যদি এখন এরকম দিই তাহলে কি হবে, আমার বুলিয়ান ডেটা স্ট্রিং হয়ে স্ট্রিংয়ে কনভার্ট হয়ে তারপরে যোগ হয়ে গেছে, তাই না, যোগ হয়ে গেছে না। এই বুলিয়ান তো আর বুলিয়ান থাকে না, স্ট্রিং হয়ে গেছে। এটা তো সবশেষে আমি যে ভ্যালুটা পাচ্ছি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমি রিটার্ন করি তাহলে দেখবেন এটা একটা স্ট্রিং রিটার্ন করতেছে আমাকে, কেননা বুলিয়ান প্লাস স্ট্রিং এরকম কিছু তো রিটার্ন আসতে পারে না, তাই না। আমি বুলিয়ান ডেটা আমার ট্রু, সেই ট্রুটা গিয়ে স্ট্রিং হয়ে গেছে, মানে যেহেতু স্ট্রিং কনকাটেনেশন দিছি কাজেই সেটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যোগ হয়ে গেছে। হ্যাঁ, স্ট্রিং আকারে আমি রিটার্ন পাচ্ছি। তাহলে আমি বিভিন্ন রকমের ডেটা দিয়ে দিয়ে
ফাংশনকে কাজ করা নিতে পারছি, তাই না? ফাংশনের ভেতরে আপনি প্যারামিটার আকারে যে ডেটাগুলো পাস করতেছেন, এই ডেটাগুলো কি কি রকমের ডেটা হইতে পারে? নাম্বার হইতে পারে, স্ট্রিং হইতে পারে, বুলিয়ান হইতে পারে, আর কি হইতে পারে? ডেটা আপনাদের কি মানে মাথায় কোনো ডেটা আছে? অবজেক্ট হইতে পারে, অ্যারে হইতে পারে, তাই না? আর কি জাভাস্ক্রিপ্টে আর ডেটা টাইপ কি আছে? সিম্বল বলে একটা ডেটা টাইপ আছে, যেটা নিয়ে আমি ফার্স্টের দিকে কথা বলিনি, ঠিক আছে? মানে যেগুলো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নাম্বার, স্ট্রিং, অবজেক্ট, বুলিয়ান, এইগুলো নিয়েই তো কথা বলছি, তাই না? জাভাস্ক্রিপ্টে এই ধরনের কিছু ডেটা আছে, ডেটা টাইপগুলো এইগুলো আর কি। তো আমার যদি মন চাই, আমি তো দেখলাম, দেখালাম আপনাদের এইগুলা। এখন যদি মন চাই যে এখানে একটা অ্যারে দিব, বা এই ফাংশন না লিখে আরেকটা ফাংশন লিখে, হ্যাঁ, ফাংশন মাই ফাংশন, ওকে। তাহলে এই ফাংশনের ভেতরে আমি কি করব? আমি তো দেখলাম যে নাম্বারের ভেতরে ফাংশনের ভেতরে নাম্বার দেওয়া যায়, স্ট্রিং দেওয়া যায়, বুলিয়ান দেওয়া যায়। তো এখানে দিব অবজেক্ট, হ্যাঁ, এখানে অবজেক্ট দিব আর রিটার্ন করব অবজেক্ট ডট নেম, বা কনসোল করব, এখানে কনসোল করি, কারণ কনসোল বেশি পেশাল না করি। অবজেক্ট ডট নেম, কারণ এই একটা অবজেক্ট পাঠাবো যেখানে নেম থাকবে বা থাকবে না, মানে আপনার তো ধরে বেঁধে যে নেম দিতেই হবে এরকম কিছু না, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, জাভাস্ক্রিপ্টের রেস্ট্রিকশন কম। হ্যাঁ, তো আমি কি করব? মাই ফাংশন যেটা আছে, মাই ফাংশন কল করব, এর ভেতরে প্যারামিটার দিব অবজেক্ট। তাহলে এই সে অবজেক্ট দিলাম, অবজেক্টে দিয়ে দিচ্ছি নেম, আব্দুর রহমান S25 স্কিলস, ধরেন এখানে আরও কিছু এখানে অবজেক্ট, একটা অবজেক্ট যেভাবে বানাইতে হয় এগুলো দিচ্ছে, হ্যাঁ। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিলাম, ইভেন তো আমি জাভাও জানি। ওকে, তাহলে আমি এই ফাংশনটা কল করতেছি। এই ফাংশনটা যখন কল করবো তখন দেখেন আমার যে অবজেক্টটা পাঠাচ্ছে, এই অবজেক্টটা হচ্ছে আমি পাঠাইছি ফাংশনের প্যারামিটার আকারে। ভয় পেন না, 3 লাইন হয়েছে তো কি হয়েছে, একটা তো অবজেক্ট। তো আমি ফাংশনের ভেতরে অবজেক্ট পাঠাইছি, ওই অবজেক্টটা আমার এখানে গিয়েছে, মানে ফাংশনটা ডিক্লারেশন দেখেই তো বোঝা যাচ্ছে এখানে অবজেক্টটা আইছে, অবজেক্টটা এসে আমাকে কনসোল করছে অবজেক্টের নেম যে প্রপার্টি আছে সেই। নেম প্রপার্টি যদি না থাকে তাহলে কি কনসোল করবে? যখন কোনো মানে অবজেক্টে কোনো প্রপার্টি পাওয়া যায় না তখন সেটা আনডিফাইন্ড থাকে, হ্যাঁ। তাহলে আনডিফাইন্ড রিটার্ন করছে, এরকম ঘটনাটা এরকমই ঘটে। তো আমি অবজেক্ট পাস করতে পারি, আমি চাইলে এখানে অ্যারে পাস করতে পারি। অ্যারের ভিতরে আপনি মানে নাম্বার দিতে পারেন, নাম দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে, মানে আপনি যা খুশি তাই দিতে পারেন। তো আপনার যদি এখানে মন চায় আপনি অ্যারের ফার্স্ট এলিমেন্টটা দেখাবেন, তাহলে আপনি এখানে এখানে একটু সুন্দর করে নামগুলো সুন্দর করে দেই, যেহেতু এটা একটা অ্যারে। তো অ্যারে ফার্স্ট এলিমেন্টটা দেখাবো, হ্যাঁ, আর এইভাবে। তো ফার্স্ট এলিমেন্টটা দেখানোর জন্য এই যে ফার্স্ট এলিমেন্ট, তো আমার মন চাইছে 0 1 2, 2 নাম্বার এলিমেন্টটা দেখাবো, সরি 2 নাম্বার, মানে 2 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা, মানে আব্দুল যে লেখাটা, এটা দেখাবো বা রিটার্ন করবো, হ্যাঁ। চলে আসছে। আমার মন চাইছে ধরেন এরকম যে আমি এখানে পপ করব, মানে পপ করবো বলতে লাস্টের থেকে একটা তুলবো, হ্যাঁ, লাস্টের থেকে একটা তুলে এই যে ট্রুটা লাস্টের এই ভ্যালুটা তুলে আমাকে রিটার্ন করে দিছে, হ্যাঁ। বা মন চাইতে পারে এখানে আমি var অ্যারে দিব, হ্যাঁ, অ্যারে দিয়ে এটা দিব, দিয়ে না এইভাবে দরকার নেই, ইটস ওকে। যে এইভাবে আপনি আমার সোজা কথা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি যে আপনি একটা ফাংশনে প্যারামিটার আকারে অনেক কিছু দিতে পারেন, যে ডেটাগুলো অ্যাভেলেবেল আছে, যে ডেটা টাইপ যেমন নাম্বার, স্ট্রিং, অবজেক্ট, অ্যারে এইগুলো দিতে পারেন। এখন সব থেকে মজার বিষয়, কল ব্যাক ফাংশন যেহেতু আমরা শিখছি, আপনি চাইলে ফাংশনের ভিতরে ফাংশন পাঠাইতে পারেন, ঠিক আছে? ফাংশনের ভিতরে কী করতে পারেন? ফাংশন পাঠাইতে পারেন। শুনতে কেমন ভয়ঙ্কর লাগতে পারে যে ফাংশনের ভিতরে ফাংশন পাঠাবো, মানে
জি হ্যাঁ, আপনি ফাংশনের ভেতরে ফাংশন পাঠিয়ে দিতে পারেন। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি সবাই? যে ফাংশনের ভেতরে যেমন নাম্বার পাঠানো যায়, অবজেক্ট পাঠানো যায়, অ্যারে পাঠানো যায়, তেমন ফাংশনের ভেতরে ফাংশন পাঠানো যায়। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি ভাই। জি শুনতে পাচ্ছি। আদনান ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কি? মানে আন্দাজ করতে পারতেছেন ফাংশনের ভেতরে ফাংশন পাঠাবো। মানে ফাংশনটা কল করব ফাংশনের ভিতর। ফাংশনের ভেতরে আগে ফাংশন পাঠাবো, কল ভাই পরে। আগে ফাংশনটা পাঠাই, জি ভাই। ঠিক আছে? পরে কল করব না করব সেটা পরে করব। আগে ফাংশনের ভেতরে ফাংশনটা পাঠাই দেবো ভাই, এটা সম্ভব, এটা করা যায়, এইটা আমাদেরকে আগে বুঝতে হবে। এটা যখন বুঝবো তখন কল ব্যাক টল ব্যাক এটা ইজি হয়ে যাবে। তো দেখেন, এর মতো ভাই, এর ভিতরে যেরকম অ্যারো দেওয়া যায়। হ্যাঁ অ্যারের ভিতরে অ্যারে দেওয়া যায়। সাদমান ভাই ভালো বুঝতে, অ্যারের ভিতরে আপনি অ্যারে দিতে পারেন, অবজেক্টের ভিতরে অবজেক্ট দিতে পারেন, অবজেক্টের ভিতরে অ্যারে দিতে পারেন, অবজেক্টের ভিতরে অবজেক্ট দিতে পারেন, যেমন অ্যারের ভিতরে যেমন অ্যারে দিতে পারেন, ফাংশনের মধ্যে ফাংশন দেওয়া যায়। ইভেন তো আপনি জানেন ভাই যে অবজেক্টের ভিতরে ফাংশন দেওয়া যায়, অবজেক্টের মানে অ্যারের ভিতরে ফাংশন দেওয়া যায়। আমি আপনাদেরকে একটু দেখাই জিনিসটা, মানে জাভাস্ক্রিপ্টে এইসব বিষয়গুলো বুঝতে হবে, এইসব বিষয়গুলো বেশ মজার বিষয়। হ্যাঁ, আপনার মনে করেন এটা অ্যারে আছে, হ্যাঁ, ভার মাই অ্যারে, সব আজকে আমার অ্যারে, ঠিক আছে? তো আমি ফার্স্টে দিলাম একটা নাম্বার 21, 22, ঠিক আছে? তারপর একটা অ্যারে দিলাম যে এ কমা বি। তাহলে বুঝেন, ভালো করে বুঝেন, যত কমা, মানে আমি আপনাদেরকে একটু একটু আপনি চাইলে যখন আপনার ডাটা স্ট্রাকচার জটিল হয়ে যাবে, বুঝতে কষ্ট হবে, তখন আপনি চাইলে এরকম ভেঙে দিতে পারেন। হ্যাঁ, এখন ভেঙে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ডেটাগুলো এই কমার পরে পরে ভেঙে দিবেন। হ্যাঁ, তার মানে এই, তারপরে মনে করেন দিলাম আব্দুর রহমান, আবার একটা নাম্বার, ঠিক আছে? আপনি চাইলে এরকম করে ডেটা দিতে পারেন, লাস্ট এলিমেন্টে কমা দেওয়ার দরকার নাই। তো অ্যারের ভিতরে আমরা অ্যারে দিছি, অ্যারের ভিতরে স্ট্রিং দিছি, অ্যারের ভিতরে নাম্বার দিছি, অ্যারের ভিতরে একটা অবজেক্ট দেওয়ার দরকার ছিল, অবজেক্ট। এখানে একটু ছোট করে অবজেক্ট দেই, ঠিক আছে? তো অ্যারের ভিতরে অবজেক্ট দিছি। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নিতে পারি, ঠিক আছে? মাই অ্যারে ফার্স্ট এলিমেন্টটা নিব, সরি 21। তো আমি এখন এই এলিমেন্টটা তো 2 নাম্বার ইন্ডেক্সে আছে, তাই না? এটাকে নিব 2 নাম্বার ইন্ডেক্সে, দেয়ার ইজ অ্যানাদার অ্যারে, অ্যারের ভিতরে আরেকটা অ্যারে আছে, এই যে অ্যারের ভিতরে আরেকটা অ্যারে পাইতেছেন 2, 3, 4, 5, 5 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে দ্যাট ইজ এ অবজেক্ট। অবজেক্ট, এই অবজেক্ট থেকে আমার কি আছে, ডট নেম আছে, আমি ডট নেমটা এখানে এই যে পাইতেছি। তো দেখেন, এখানে আমি আপনাদেরকে একটু মানে মূল কথা থেকে ঘুরে আরেক জায়গায় আসছি। আপনি যদি চান যে এর মধ্যে ফাংশন রাখতেন, তাও রাখতে পারবেন। এর ভিতরে আমি এবার রাখতেছি ফাংশন, ফাংশন console.log আই, মানে এই 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 কমাটা দিতে গেলে আমার এইরকম করে দিতে হবে। হ্যাঁ, আন এ ফাংশন, ঠিক আছে? মানে আপনি কোটেশন দিতে গেলে তো কোটেশন ঝামেলা হয়ে যাবে, যদি এই চিহ্ন না দেন তাহলে কোটেশন দিতে পারবেন না, ঠিক আছে? সো কোটেশনের ভিতরে কোটেশন দিতে গেলে এরকম ব্যাকস্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, অ্যারের ভিতরে ফাংশন রাখছি, কিন্তু ভালো করে দেখেন, এই যে কমার পরে তো বোঝেন, কমা একটা এলিমেন্ট, একটা এলিমেন্ট, যখনই কমা হবে একটা এলিমেন্ট, তাহলে এটা একটা এলিমেন্ট, তাই না? তাহলে যদি এই হয় তাহলে আমি এটা অ্যাক্সেস করবো কি করে? এটা অ্যাক্সেস করবো 6 নাম্বার ইন্ডেক্স দিয়ে। তাহলে 6 নাম্বার ইন্ডেক্সে কি আছে আমরা এটা দেখবো। 6 নাম্বার ইন্ডেক্সে দেয়ার ইজ এ ফাংশন দ্যাট ইজ অ্যানোনিমাস। ওকে, মানে ফাংশনের নাম নেই, আমরা ফাংশন রাখছি। কেন নাম দিয়ে, মানে নাম দিয়ে রাখার কোনো দরকার নাই, আমি একটা ফাংশন রাখবো, ফাংশনটা আমি পাই লেভেলে নাম দিয়ে। ফাংশনের নাম কেন দেওয়া হয়? যেন ফাংশনটা কল করা যায়, ঠিক আছে? তা এই ফাংশনটা কল করা তো কোনো বিষয় না। আমি এই ফাংশন, এই যে এই ফাংশনটা পেয়ে গেছি, এই ফাংশনটা কল করতে হবে কীভাবে? এমনি ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে হে আই এম এ ফাংশন, এবং এই ফাংশনটা কিছু রিটার্ন করে না, আমাকে কিছু রিটার্ন দেয় নাই, এই জন্য আনডিফাইন্ড দিছে। হ্যাঁ, মানে এই console.log টা আমাকে আনডিফাইন্ড দিচ্ছে। ওকে,
সো এই এই আমি ফাংশন, সো এই ফাংশনটা কোথায় ছিল? এই ফাংশনটা ছিল একটা অ্যারের ভিতরে, এর 6 নাম্বার এলিমেন্ট আকারে ছিল। আমি ফাংশনটা কল করছি। তো কথা আমরা ঘুরে আরেক জায়গায় চলে আসছি যে আপনি চাইলে ফাংশন মানে যে কোনো ডেটার মতো রাখতে পারেন। যেমন আমরা অবজেক্ট, অ্যারে, নাম্বার, স্ট্রিং এরকম রাখছি, সেরকম ফাংশনও একটা ডেটা। ঠিক আছে? ফাংশন ইজ এ স্পেশাল টাইপ অফ অবজেক্ট। তো ফাংশন আপনি যেখানে চাইলে যেখানে খুশি সেখানে রাখতে পারেন, অবজেক্টের ভিতরে রাখতে পারেন, অ্যারের ভিতরে রাখতে পারেন। তো এইসব জায়গায় যেমন রাখতে পারেন, তেমন ফাংশনের প্যারামিটার যে ভেরিয়েবলগুলো আছে সেখানেও আপনি ফাংশন পাঠাইতে পারেন। মানে ফাংশনের ভিতরে আপনি প্যারামিটারে ফাংশন পাঠাইতে পারবেন, প্যারামিটারের ভ্যালু আকারে, মানে আর্গুমেন্ট আকারে ফাংশন পাঠাতে পারবেন। তো সেটা আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারেন, মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো আমি এখানে একটা ফাংশন ফাংশন ফান অন, মানে দিস ইজ ফান অন ফাংশন। তো আমি মানে সিদ্ধান্ত নিছি যে এখানে আমি কি পাঠাবো, একটা অ্যারে পাঠাবো, এখানে একটা অ্যারে পাঠাবো, আর একটা এখানে ফাংশন পাঠাবো এফ। সেই ফাংশনটা কি এফ। ঠিক আছে? যেহেতু আমি সরাসরি ফাংশন কিওয়ার্ড ইউজ করতে পারবো না, মানে এই কিওয়ার্ডটা যেহেতু রিজার্ভ একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ফাংশন বোঝায়, কাজে আমি এরকম করে ফাংশন লিখতে পারবো না। আমি এখানে F1 F2 এরকম লিখতে পারি। ঠিক আছে? F1 মানে ফাংশন 1, তো আমি শুধু এফ লিখলাম, মানে আমি একটা ফাংশন পাঠাবো। কত হচ্ছে, দিস উইল বি অ্যারে, মানে এটা অ্যারে পাঠাবো আর এটা পাঠাবো একটা ফাংশন। এবং আমি দুইটা আসলে কনসোল করে দেখতে চাই যে দুইটা কি। অ্যারেটাও কনসোল করলাম, আমি 2 লাইনে কনসোল করছি সুবিধার জন্য। এটা ওকে, তাহলে আমি কি করবো, এই ফাংশনটা আমাকে কল করতে হবে ফান অনের ভিতরে আমি এরকম দিতে পারি। আমি চাইলে, যেহেতু আমি অনেকগুলো ডেটা পাঠাবো, আমি চাইলে এভাবে মানে এক্সপ্যান্ড করে দিতে পারি যে এখানে আমি লাইন ব্রেক করে তারপরে খুব ঠান্ডা মাথায় ডেটা পাঠাবো। হ্যাঁ, তো প্রথম এখানে ডেটা পাঠাচ্ছি 1 2 3 4 5, পাঠালাম, ভালো কথা। তারপর প্যারামিটার পাঠাতে হয় তো কমা দিয়ে দিই। ঠিক আছে? এবার এখানে ফাংশন পাঠাবো, এখানে ফাংশন আমি কলব্যাক ফাংশন পাঠাইতে পারি। কলব্যাক ফাংশনটা মানে শব্দটা ইউজ করা উচিত, তাই না? আমি এখানে ফাংশন পাঠাচ্ছি, একটা অ্যারো ফাংশন পাঠাচ্ছি। কোড কিন্তু জটিল মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সহজ। সত্যি কথা বলতে ব্যাপারটা সহজ। তো একটা অ্যারে পাঠাইলাম, এই আরেকটা অ্যারো ফাংশন পাঠাচ্ছি। আমি অ্যারো ফাংশন না পাঠাই নর্মাল ফাংশনও পাঠাইতে পারতাম, বাট অ্যারো ফাংশন পাঠাইছি। তো আপনারা চাইলে নর্মাল ফাংশন পাঠাইতে পারেন, প্র্যাকটিস করে দেখতে পারেন। ঠিক আছে? তাহলে আমি কি এই দুটা যখন আমি কল করতেছি, এটা কল করছি, তখন এই ফার্স্ট ভ্যালুটা এই অ্যারের ভিতরে যাচ্ছে, আর এই সেকেন্ড ফাংশনটা এফ এর ভিতরে যাচ্ছে, দুইটা প্রিন্ট হবে, নর্মালি প্রিন্ট হবে। ঠিক আছে? তাহলে দেখেন প্রথমে এই অ্যারেটা প্রিন্ট হয়ে আমাকে দেখাচ্ছে, পরে এই ফাংশন লিখে, ফাংশনটা এটা অ্যানোনিমাস ফাংশন, এটা আমাদের লিখে পাঠাইছে। ঠিক আছে? তো আমি এখানে যদি নর্মাল ফাংশন দিতাম, নর্মাল ফাংশন বলতে এরকম ফাংশন অ্যাড 2,3, সরি, ফাংশন অ্যাড ফাংশন। ঠিক আছে? তো এইভাবে দিতাম, তাহলে আর অ্যানোনিমাস কথাটা লেখা আসতো না, তাহলে ফাংশনের নামটা লেখা দিত। তো আমি এখানে কেন নাম দিব? কারণ আমি তো মানে নাম দেই যা দেই, ওটা তো একটা প্যারামিটার, ওটা থেকে তো আমি রিসিভ করতে পারবো। ওটার নাম তো আসলে এই জায়গা থেকে আসলে অ্যাকচুয়াল নেমটা ডিফাইন হয়ে যাচ্ছে, তাই না? তো আমার এখানে নাম দেওয়ার কোনো দরকার নাই। যে নাম দেওয়ার যেহেতু কোনো দরকার নাই, কাজে আমি চাইলে অ্যারো ফাংশন, মানে অ্যারো ফাংশন ইজ এ বেস্ট ওয়ে, বিকজ সেটা অনেক সহজে লেখা যায়। তো এই জিনিসটা আমি অ্যারো ফাংশন দিয়ে লিখলে এটা খুব সহজ ওয়েতে লেখা যাবে, সেটা হচ্ছে এই। তাই এই জন্য আমি আপনাদের অ্যারো ফাংশন পাঠাইছি। হ্যাঁ, তো আমি আপনাদের দেখালাম যে আপনারা চাইলে নর্মাল ফাংশনও দিতে পারেন। এবার এইভাবে আপনি দিতে পারেন, এক নম্বর কথা, এভাবে দিতে পারেন। আবার যদি আপনার মন চায় যে আমি এইভাবে না দিয়ে এই ফাংশনটা উপরে ডিক্লেয়ার করব, বা উপরে আমার অলরেডি কোনো ফাংশন আছে, অ্যাড নামে একটা ফাংশন আছে, a, b console.log a plus b। তো এরকম অলরেডি আপনার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনটা আপনি মানে মনে করেন এই ফাংশনটাই আমি পাঠাবো,
তাহলে এটা একটা ফাংশন, এই ফাংশনটা আমি কি দিয়ে রিসিভ করি? অ্যাড। তো আপনার এখানে শুধু অ্যাড লিখতে হবে, এখানে কিন্তু এরকম সাইন দেওয়া যাবে না। কারণ এই ফাংশন যে সবসময় কল করতে হয় তা না, আপনি যখন পাঠাবেন তখন ফাংশনের রেফারেন্সটা দিতে হয়। রেফারেন্স মানে ফাংশনের নামটা, ঠিক আছে? তো কখন আসলে ফাংশনের এই রেফারেন্স পাঠানো হয় এটা আশা করি এখন আপনারা বুঝতে পারবেন, যে আপনি যখন কোনো ফাংশনকে প্যারামিটার আকারে পাঠাবেন বা আর্গুমেন্টের ভ্যালু আকারে দিবেন, তখন আসলে ওই ফাংশনের নামটা লিখে দিতে হয়, মানে ফাংশনের রেফারেন্স, এটাকে বলা হয় রেফারেন্স। সো এই রেফারেন্স আসলে আমরা পাঠাবো, মানে এটা ফাংশনটাকে রিপ্রেজেন্ট করে। এই রেফারেন্সটা পাঠাইলে এই রেফারেন্স অনুযায়ী ফাংশনটা ওখানে পাবে, ঠিক আছে? তখন আমরা এটা এবার যদি এখানে কনসোল দিই, দেখতে পাচ্ছেন এই ফাংশনটা কিন্তু এই জায়গায় চলে গেছে, মানে এই ফাংশনের ভেতরে আমি এই ফাংশনটাকে পাঠিয়ে দিছি। এই ফাংশনটা একটু বাইরে লিখছি, বাট বাইরে লিখে আমি নামটা দিয়ে দিছি, যার কারণে ফাংশনটা ওখানে যাইতে পারবে। এখানে কিন্তু কল দিবেন না, বারবার বলছি, কিন্তু ফাংশন যখন পাঠাবেন তখন কল দিবেন না। ফাংশন এমনি জেনারেলি কল দিবেন, মানে এই ফাংশনটাকে আমি কল করছি, এই যে কল দিছি, কিন্তু আমি তো এই ফাংশনটাকে কল করছি না, পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এই ফাংশনটা আমি এখানে কল করতে পারি। হ্যাঁ, এখানে যেহেতু এফ মানে ফাংশন, এটা একটা ফাংশন, এটা কল করতে পারি এইখানে কল করতে পারি, ঠিক আছে? তাহলে এইবার এই ফাংশনে তো কোনো প্যারামিটার দেওয়া হয়নি, তো আমি ধরেন এই অ্যারে থেকে একটা প্যারামিটার দেবো, অ্যারে 0 নাম্বার, যে অ্যারেটা ওখানে পাঠাইছি, আর অ্যারের 1 নাম্বার। মানে এই অ্যারেটা তো এখানে আসছে না, তো অ্যারে 0 আর 1 এই ফাংশনের ভিতরে আমি পাঠাই দিচ্ছি। হ্যাঁ, কারণ ওই ফাংশনটা তো দুইটা নাম্বার নেয়, যে ফাংশনটা পাঠাইছি ও তো আবার দুইটা ফাংশন নেয়, তাহলে ফার্স্ট দুইটা এলিমেন্ট যোগ করছে। আমি যদি এখানে 11 আর 12 দিয়ে দেই, ওই দুইটা এলিমেন্ট ফার্স্ট দুইটা এলিমেন্ট যোগ করে আমাকে দিবে, দেখছেন? তাহলে ভালো করে বুঝেন, ফাংশনের ভিতরে ফাংশন পাঠানো যায়। আপনি ডিরেক্টলি ফাংশন এখানে লিখে দিতে পারেন, অথবা বাইরে ফাংশন থাকলে সেই ফাংশনের রেফারেন্সটা দিতে পারেন, মানে রেফারেন্স মানে ফাংশনের নামটা, ঠিক আছে? তারপর এই ফাংশনটা এইখানে গিয়ে আপনি কি করবেন? এটা ফাংশন, এই ফাংশনটা কল করবেন না কি করবেন না ভর্তা করবেন না কি করবেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে? তো যেহেতু এটা ফাংশন মানেই সেটা কল করতে হয়, এটা কল করে দিছি। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, ভাই ফাংশন এই জায়গায় গিয়ে কল করার কি দরকার, ঘুরাই পেছাই আবার ভেতরে গিয়ে কল করার কি দরকার? আপনি তো ফাংশন এই জায়গায় কল করে দিতে পারতেন, এই জায়গায় অ্যাড কল করে দিতে পারতেন, ঘুরাই পেছাই কল করার কি দরকার? দেখেন, এখানে কল করে দিতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা থাকে, কিছু ঘটনা এমন থাকে যে আপনার একটা ঘটনা ঘটার পরে আরেকটা ঘটনা ঘটবে, ঠিক আছে? যেমন আপনি একটা বাটনে ক্লিক করার পর তারপরে আপনার যে ইনপুটগুলো আছে এটা ক্লিয়ার হবে, তাই না? তো বাটনে ক্লিক করবেন, তারপরে ক্লিয়ার ফাংশনটা কল হবে, তাই তো? মানে ফাংশনটা কিন্তু হুট করে কল হবে না। তার মানে আপনি যে বাটনে যে ক্লিক করতেছেন, ক্লিক একটা ইভেন্ট, ওই ইভেন্টের ভেতরে আপনার ক্লিয়ার ফাংশনটা আপনি পাঠিয়ে দিবেন। মানে মাঝে মাঝে আপনার চাহিদা মতো ঘটনা ঘটে না, মাঝে মাঝে বিজনেস লজিক এমন থাকে যে কোনো একটা ঘটনা ঘটবে, কখন ঘটবে আপনি জানেন না, ঘটবে মানে কি একটা ফাংশন কল হবে, তো ওই ফাংশন কল হওয়ার পরে আরেকটা ঘটনা ঘটবে, কারণ আপনি চাইলে যে প্রথম ঘটনাটা, ওই ঘটনাটার পরে সেকেন্ড ঘটনাটা দিয়ে দিতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রথম ঘটনার ভিতরে কিছু ওয়েটিং থাকতে পারে, কোনো লজিক থাকতে পারে, সেই লজিকের পরে গিয়ে তারপরে ওই ফাংশনটা কল হবে, এরকম অনেক জটিল ঘটনা থাকে। জটিল ঘটনা বলতে সেটা প্রোগ্রামিং অনেক ইজি, বাট আপনার প্রাথমিক অবস্থায় বুঝতে কষ্ট হবে যে এটা প্রয়োজনটা কি, মানে কল ব্যাক ফাংশনের প্রয়োজনটা কি, ঠিক আছে? তো এরকম অনেক জায়গায় থাকে যেখানে আপনাকে ফাংশন পাঠানোর দরকার হতে পারে, যে আমার এই ঘটনাটা ঘটার পরে এই ফাংশনটা কল হবে। হ্যাঁ, যেমন ধরেন ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসার পরে এই ফাংশনটা কল হবে, ঠিক আছে? সো এই ধরনের ক্ষেত্রে আপনার কল ব্যাক ফাংশন লাগে। তার মানে ফাংশনের ভিতরে যেহেতু একটা ফাংশন কল করে ওই ঘটনাটা ঘটানো হয়, তখন ওই ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন পাঠানো হয়, ঠিক আছে? বুঝতে পারছেন কি না? জি ভাই, বুঝতে পারছি। ভাবি, আচ্ছা আপনার ভাই, জি ভাই, এখানে তো 23 আসছিল, এই 11 আর হলো 12 যোগ করে 23 আসছে, ঠিক না? তারপরে তো অ্যারে 0 জুড়ছেন, আবার অ্যারে 1 জুড়ছেন, ওই এফ এর ফাংশন 1 এর এই 30 নম্বর লাইনে, এটা আউটপুটে কি আসছে তাহলে? দেখেন ভাই ভালো করে বোঝেন, আমি এখানে একটা অ্যারে পাঠাইছি, মানে এটা একটা দিচ্ছেন না, হ্যাঁ, এটা আউটপুট আসলে তো 30 নম্বর লাইনে এফ এ অ্যারে 0 আর এফ এ অ্যারে 1, অ্যারে 0 আর 1 তো যোগ করেন নেই,
আলাদা আসবে না? দেন যোগ করে নিয়ে আমি পাঠাইছি, দেখেন পাঠাইছি, এই পাঠাইছি না, হুম হুম পাঠানো মানে কি এই ফাংশনটা, এই ফাংশনটা না ওখানে আমি পাঠাইছি, হুম হুম। তাহলে এই ফাংশনটা মানে কি, এই ফাংশনটা ও আচ্ছা, ওইটাই 0 আর 1টা ধরছেন, বুঝতে পারছি। ওই দিকে যোগ করে নিতেছে, কারণ আগে যে আগে যোগ করবে না সেই ফাংশনটা, আমি বুঝলাম যে আগে যোগ করে পরে পাঠাইতেছে ফাংশনটা। জি না ভাই, দেখেন আমি এখানে কল করি নাই কিন্তু, এখানে না, ফাংশন, কল করেন নাই, এখান থেকে ফাংশন ওইখানে পাঠাইছি, পাঠাইছেন। ওইখান আচ্ছা থেকে আচ্ছা, ওইখান ফাংশন থেকে কল করছি এবং কল করার সময় ভ্যালু দিছি, আচ্ছা ভ্যালু দিচ্ছেন, তখন যোগ করে সে দেখাইছে রেজাল্ট। তখন আচ্ছা। এইখানে গিয়ে ফাংশনটা কল হচ্ছে। হুম হুম এইখানে কল হওয়া মানে কি, এখান থেকে ফাংশনটা তো আদৌ এরকম তাই না, হুম হুম হুম। তো এখানে গিয়ে কল হচ্ছে কি দিয়ে, এর জিরো ভ্যালু দিয়ে আর ওয়ান ভ্যালু দিয়ে, জিরো ভ্যালু কত, ওয়ান ঘটে জিরো ভ্যালু কত, 11 11 আর 12, 11 আর 12, 12, হুম। 11 আর 12 এখানে আসছে, 11 এখানে আসছে, 12 হ্যাঁ। এসে যোগ হচ্ছে, যোগ হয়ে ক্যান্সেল করছে। আচ্ছা, ঠিক আছে। হুম, তুমি এখানে আগে তো যোগ হয়ে করে গেছে, পরে যোগ হইতেছে এটা ফাংশনে ডাটা পাঠাইছেন, তারপরে এই মানে যে জন্য সে তো, আবার এই ওই জন্য ফাংশন কল তো, করতেছে। এই জন্য তো এটার নাম কল ব্যাক, হুম, মানে ফাংশন কল ব্যাক, পাঠাচ্ছেন, পাঠাই ওটা কল হচ্ছে। ব্যাকে কল হয়ে তারপরে হইতেছে, আগে কল হইতেছে না, পরে ব্যাক, কল ব্যাকে কল। ব্যাক মানে পরে গিয়ে কল হয়ে আউটপুট আসছে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। আদনান ভাই, এখন মানে আপনি এখন থেকে ক্লিয়ার তো যে কখন আসলে ফাংশনে ব্র্যাকেট দিতে হয় আর কখন ব্র্যাকেট দিতে হয় না, জি ভাই, ক্লিয়ার। মানে ফাংশন যখন পাঠাবেন, কারো কাছে ফাংশন পাঠাবেন, ওই ফাংশন নিয়ে ও কল করবে না কি করবে এটা আপনি জানতেও পারেন নাও পারেন, ঠিক আছে। ফাংশন পাঠানোর সময় কখনো ব্র্যাকেট দিবেন না, ফাংশনের রেফারেন্সটা পাঠাবেন, ওইখানে গিয়ে ফাংশন কল হবে, কল হইতে গিয়ে তখন যে যে আর্গুমেন্ট লাগে সেই আর্গুমেন্ট দেওয়া হবে, তারপরে ফাংশনটা ওইখান থেকে কল হবে, ওইখান থেকে কল হয়ে ওই জায়গায় রিটার্ন আসবে আউটপুটটা। এই কোড দেখে মনে হয় জটিল, দেখে মনে হয় এটা কি, কেতে কি কি আউটপুট আসবে, মানে বড়ই ঝামেলার বিষয়। মনে হয় যে এটা এটা কি, মানে দেখে ভয় লাগে যে এটা কি, এটা রিটার্ন কি আসবে, আউটপুট কি আসবে, এটা কিভাবে কাজ করতেছে কি নাকি। যখন আপনি এই জটিলতাগুলো বুঝতে পারবেন তখন আপনার কাছে প্রোগ্রামিং জিনিসটা ইজি লাগবে, আপনার পক্ষে কোনো একটা অ্যাপ্লিকেশন বানানো সহজ হবে, আপনার মানে কোডিং দিয়ে প্রবলেম সলভ করাটা তখন সহজ হবে। এই জন্য আপনার জাস্ট সিনট্যাক্স এবং রুলস এগুলো জানতে হবে, তারপরে আপনার বিজনেস লজিক ভালো বুঝবেন। আব্দুর রহমান ভাই, জি ভাই। সরি টু ইন্টারাপ্ট, লাইন নাম্বার 30টা একটু যদি আবার বলতেন, আচ্ছা আমি দেখেন, একটু মিস করে ফেলছি এই জায়গায়। আচ্ছা দেখেন এখানে ভালো করে দেখেন, আমি এটা এটা বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি শুধু এফটা প্রিন্ট করি, শুধু এফ। তো এফ প্রিন্ট করলে কি হবে এটা আপনাদের খুব ইজিলি বোঝা উচিত। এটা একটা ফাংশন, ফান অন, রাইট। তো ফান অনের ভিতরে আমি দুইটা প্যারামিটার নিছি, একটা হচ্ছে ফান অন ফাংশনে দুইটা প্যারামিটার নিছি, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে এফ। তো আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি অ্যারের জায়গায় অ্যারে পাঠাবো আর এফের জায়গায় ফাংশন পাঠাবো। তো আমি ঠিক কথা মতো কাজ করছি, ফান অন কল করছি, কল করে একটা অ্যারে পাঠাইছি আর একটা ফাংশন পাঠাইছি, বাট ফাংশনটা আমি রেফারেন্স পাঠাইছি। আমি চাইলে এই ফাংশনটা কপি করে এই জায়গায় মেরে দিলেও যা হইতো, এখানে মেরে দিলেও তা হইতো, হ্যাঁ। তো আমি বাইরে লিখে রেফারেন্স দিতে পারি, খুব স্বাভাবিক যে আমি এখানে ফাংশন পাঠাইতে পারি। ওকে, তাহলে আমি এই অবজেক্ট মানে এই অ্যারে পাঠাইলাম আর এই পাঠালাম ফাংশন, ভালো কথা। দুইটা যখন গেল, এখানে এই অ্যারেটা প্রিন্ট করবে, এখানে ফাংশনটা প্রিন্ট করবে, তাই না। তো এই যে অ্যারে এবং ফাংশন দুটোই প্রিন্ট হয়েছে। কথা হচ্ছে এটা তো একটা ফাংশন, তো ফাংশন তো বসায় রাখার জিনিস না, ফাংশন কল করার জিনিস, তাই না। তো ফাংশন যদি কল করার জিনিস হয় তাহলে ফাংশন কল করতে হবে। তাহলে এফ জিনিসটা, এফ যে ফাংশনটা আছে সেটাকে কল করলাম, কল করার সময় আপনি ভ্যালু দিবেন, এখান থেকে ভ্যালু দিবেন, ধরেন আমি দিলাম 10 আর 20, ঠিক আছে। 10 আর 20 30 আমার চলে আসে, এই ফাংশনটা কল হয়ে 10 আর 20 30 চলে আসে। কিন্তু আমি 10 আর 20 না দেওয়ার বদলে আমি কি করছি, আমার কাছে যেহেতু অলরেডি একটা অ্যারে আছে, এখান থেকে অ্যারে একটা আমি পাস করছি, তাই না। তো আমার কাছে যেহেতু অলরেডি একটা অ্যারে আছে, আমি কি করলাম ওই অ্যারে থেকে ফার্স্ট এলিমেন্টটা দিব, যেহেতু অ্যারেটা একটা নাম্বারের অ্যারে, তো অ্যারে 0 আর অ্যারে 1, ঠিক আছে। যেহেতু আমার কাছে অলরেডি অ্যারে আছে তো আমি এই অ্যারে দিছি, ওই অ্যারে থেকে ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারটা দিয়ে দিছি। বুঝতে পারছেন ব্যাপারটা সাদমান ভাই? জি ভাই। তাহলে
তাহলে কি হয়েছে, আমার যে অ্যারেটা আমি পাঠাইছি এই অ্যারে ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট, মানে এখানে তো অ্যারে অলরেডি পাইছি আমি, সেই ফার্স্ট এলিমেন্টটা গেল আর সেকেন্ড এলিমেন্টটা এখানে গেল, গিয়ে এই ফাংশনটা কল হলো, এই ফাংশনটা কল হওয়া মানে এই ফাংশনটা কল হওয়া, কারণ এটাই তো আমি ওখানে পাঠাইছি, তাই না? এবার রিটার্ন আসছে, ঠিক আছে, মানে এই ভ্যালুটা রিটার্ন আসছে বলতে ভ্যালুটা লগ হয়েছে। তো এই যে 23 আসছে। এখন কথা হচ্ছে আমি এই ফাংশনটা এখানে লিখতে পারি অথবা ফাংশনটা আমি বাইরের লিখে এখানে রেফারেন্স দিয়ে দিতে পারি। তো ফাংশনটা আমি এখানে লিখলাম, ফাংশনের একটা নাম দিয়ে দিলাম, আর এখানে ফাংশনটা রেফারেন্স দিয়ে দিলাম, মানে এই ফাংশনটাকে আমি আসলে এইখানে রেফারেন্স দিয়ে পাঠাচ্ছি। আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে যেটা হবে বুঝছি ভাই, আমি একটু কনফিউজ ছিল। হ্যাঁ, কনফিউশনের ব্যাপার, বুঝছি এই জিনিসটা। কল ব্যাক ফাংশন কনফিউশনের ব্যাপার, মানে বিগিনারদের জন্য, আপনারা যারা বিগিনার তাদের জন্য এটা কনফিউশনের ব্যাপার যে এটা কিভাবে কাজ করতেছে, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটাকে বলা হয় কল ব্যাক ফাংশন, দিস ইজ এ কল ব্যাক ফাংশন। হ্যাঁ, কল ব্যাক ফাংশন, সো এটা হচ্ছে কল ব্যাক। তাহলে কল ব্যাক ফাংশন ব্যাপারটা বুঝতে পারছেন এখন? পুরো ক্লিয়ার। এই ব্যাপারটা আসলে বোঝানো ছিল আপনাদের। আই হোপ যে আপনারা প্র্যাকটিস করবেন, আমি আপনাদের কোডের ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে, আর ভিডিও রেকর্ডিংটাও দিয়ে দিব। এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে কোনো প্রবলেম ফেস করলে সেটা জানাবেন। আপনারা মানে কি বলে এই লজিকটা আসলে বুঝে রাখেন যে এরকম কিছু একটা ঘটানো সম্ভব। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দুই জায়গা থেকে দেওয়া সম্ভব। একটা হচ্ছে আপনার ডমের ইভেন্ট তো আপনি হচ্ছে সার্ভার সাইডে কোড করতে গেলে সেখানেও কলব্যাক ফাংশন লাগবে, মানে কলব্যাক ফাংশন ইজ মাস্ট। আপনার জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হলে কলব্যাক ফাংশন আপনাকে জানতেই হবে, কলব্যাক ফাংশনটা ফোর্স, ঠিক আছে। সো কলব্যাক ফাংশনে কোনো কনফিউশন রাখা যাবে না, আর ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে কথা। তো সবাই প্র্যাকটিস করবেন, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে করে দেখবেন, ঠিক আছে। দেখে এই এই যেটুকু আমি কোড লিখে দিচ্ছি এইটুকু যদি খুব ক্লিয়ারভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে কলব্যাক ফাংশন মানে অনেকটাই বোঝা শেষ, ঠিক আছে। তো এটা প্র্যাকটিস করেন। আর আজকে ক্লাস লম্বা করতেছি না, প্রথম দিকে একটু সময় নষ্ট হয়ে গেছে আমাদের কম্পিউটার ইনস্টলেশন এটা সেটা দিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আগামী ক্লাসের জন্য আমি আপনাদেরকে নোটিস দিয়ে দিব। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাই, অনেক কষ্ট ভাই, আল্লাহ হাফিজ।